গঙ্গাপুর নামক গ্রামে পদ্মা নদীর পার্শ্বে ঐশ্বরিয়া ও কঙ্কা নামে দুই বোন বাস করত। তারা দুই বোন নদীর কিনারে ছোট্ট একটি ঝুপড়ির মধ্যে বাস করত। কয়েক বছর হচ্ছে তাদের মা বাবা দুইজনে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এজন্য তারা দুই বোন একা একাই ওই ঘরের মধ্যে অসহায়ের মতো দিন কাটায়। দুই বোনের মধ্যে প্রচন্ড ভালোবাসা ছিল। তাদের দুইজনের দেখাশোনা ও খরচপাতি চালানোর জন্য কোনো লোক ছিল না। এজন্য ওই এলাকার মাতবর তাদের দুই বোনকে নিয়ে গেল তার বাড়িতে কাজের জন্য। দুই বোন মিলে মাতবরের বাড়িতে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না বান্না ও তাদের যাবতীয় হুকুম শুনত। একদিন কঙ্কার শরীর খুবই বেশি অসুস্থ হয়ে গেল। এজন্য কঙ্কা তার বোনকে বলল, ঐশ্বরিয়া, আমার শরীরটা আজকে ভীষণ খারাপ করছে, মাথাটা প্রচন্ড ব্যথা, তার উপরে দেখ কপালে হাত দিয়ে কতটা জ্বর এসেছে। আমি তো আজ কাজে যেতে পারবো না রে। এ নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না কঙ্কা, তুমি আজকে এখানেই শুয়ে থাকো। আমি একাই যাচ্ছি মাতবরের বাড়িতে, আমি সব কাজ করতে পারবো। ঐশ্বরিয়া, তুমি কি করে পারবে? মাতবরের বাড়িতে তো অনেক কাজ, এসব কাজ তুমি কি একা সামাল দিতে পারবে? পারবে না বোন। কঙ্কা, তুই চিন্তা করিস না তো বোন, তুই শুয়ে থাক, আমি সব সামলে নিতে পারবো। সময় মতো ওষুধটা খেয়ে নিস, আর আমি খাবার রান্না করে রেখে গেলাম, ক্ষুধা লাগলে টাইম মতো খেয়ে নিবি কিন্তু। একথা বলে ঐশ্বরিয়া মাতবরের বাড়িতে একাই চলে গেল কাজের জন্য, আর সেখানে গিয়ে কাজ করতে আরম্ভ করলো। তারপর ঐশ্বরিয়ার কাছে ওই বাড়ির মাতবর চলে আসলো আর বলল, ঐশ্বরিয়া শোনো, আজকের পর থেকে আমাদের বাড়িতে তোমাদের দুই বোনের কাজ করার কোনো দরকার নেই, তোমরা অন্য কোথাও কাজ খুঁজে নেবে। মাতবরজি, এটা আপনি কেমন কথা বলছেন? আমরা দুই বোন তো প্রতিদিনই আপনার বাড়িতে কাজে আসে, আর সমস্ত কাজ আমরাই সামাল দেই। আজকে কঙ্কার শরীর প্রচন্ড খারাপ, ওর মাথা ব্যথা, তার উপরে প্রচন্ড জ্বর, এজন্য সে আসেনি। তাছাড়া আমাদের দুই বোনের কোনো ভুলভ্রান্তি হলে আপনি বলে দিন। শোনো ঐশ্বরিয়া, তোমাদের যে কোনো ভুল হয়েছে এটা আমি বলছি না, আমি বলতে চাইছি আমাদের বাড়িতে আগে থেকে অনেক চাকর বাকর ছিল, আমাদের এত কাজের মানুষের দরকার নেই, এত চাকর বাকর দিয়ে কি করব? তাই বলছি কাল থেকে তোমরা দুই বোন অন্য কোথাও কাজ খুঁজে নিও। মাতবরজি, হঠাৎ করে যদি আপনি আমাদের দুই বোনকে এভাবে কাজ থেকে বাদ দিয়ে দেন, তাহলে আমরা কোথায় যাব, কি খাবো? এই মুহূর্তে একেবারে আমরা রাস্তায় বসে যাব মাতবরজি। তার উপরে আমার বোনটা অনেক অসুস্থ, তার ওষুধ কেনার মতো আমার কাছে টাকা নেই। আমাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দেবেন না প্লিজ। তোমার অসুবিধায় আমার কি যায় আসে? এসব আমি কিচ্ছু বুঝি না। যদি আমাকে বেশি বিরক্ত করো না, তাহলে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। যদি অন্য কোথাও কাজ খুঁজে না পাও, তাহলে রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা করো, আর তোমরা এরই উপযুক্ত, বুঝেছো? ঐশ্বরিয়া মাতবরের কথা শুনে খুবই কষ্ট পেল, কিন্তু সে তাকে কিছুই বলল না। সে চুপচাপ সেখান থেকে বের হয়ে আসলো। ঐশ্বরিয়া সেখান থেকে হাঁটতে হাঁটতে একেবারে জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলের মধ্যে বসে সে ভাবতে লাগলো, হে খোদা, এখন আমি কি করব? কোথায় কাজ পাবো? দয়া করে আমাদের দিকে তাকাও, একটা কাজের তো ব্যবস্থা করে দাও খোদা। এরপর ঐশ্বরিয়া সেখান থেকে উঠে আবারও হাঁটতে আরম্ভ করলো। হাঁটতে হাঁটতে সে একটি জাদুর নদীতে পৌঁছে গেল। সেই নদীর মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। আরে ওয়াও, কি সুন্দর পদ্ম ফুল! এই জঙ্গলের মধ্যে এইটুকু নদীতে এত পদ্ম ফুল ফুটে আছে, কি দারুণ লাগছে দেখতে! বাহ! ঐশ্বরিয়া, তুমি এত কিছু ভাবছো কেন? আমি হলাম জাদুর পদ্ম ফুলের নদী। এখানে যতগুলো ফুল দেখছো না, সবই জাদুর ফুল। তুমি এক কাজ করতে পারো ঐশ্বরিয়া, তুমি আমার জাদুর নদী থেকে একটি ফুল ছিঁড়ে তোমার বাড়ি নিয়ে যেতে পারো। এই জাদুর নদীর জাদুর পদ্ম ফুলের কাছ থেকে তুমি প্রত্যেক প্রকারের সাহায্য পাবে। আরে জাদুর পদ্ম ফুলের নদী, তুমি তো দেখছি কথা বলতে পারো। তুমি আমাকে জাদুর পদ্ম ফুল দেবে, এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর জাদুর নদী ঐশ্বরিয়াকে একটি জাদুর পদ্ম ফুল দিল।
ঐশ্বরিয়া খুবই খুশি হয়ে জাদুর পদ্মফুল হাতে নিয়ে বাড়িতে ফিরে গেল। বাড়িতে গিয়ে ঐশ্বরিয়া তার বোন কঙ্কাকে সমস্ত কথা খুলে বলল। এটা কেন? এটা কিভাবে হতে পারে? আমাদের কেন কাজে রাখছে না মাতবর? কি করেছে আমরা? এখন কোথায় যাব? ঐশ্বরিয়া, এসব চিন্তা না হয় আমরা বাদ দিলাম। তুই আগে তোর হাতে যে পদ্ম ফুল না, এর কাছ থেকে আমাদের জন্য কিছু চা। যদি এই জাদুর পদ্ম ফুল আমাদেরকে কিছু টাকা দেয়, তাহলে তো আমরা কিছু খেয়ে পরে বাঁচি আর আমার চিকিৎসাটাও হয়। তুই কিছু টাকা চা বোন। ঠিক আছে কঙ্কা, আমি এক্ষুনি জাদুর পদ্ম ফুলের কাছ থেকে টাকা চাচ্ছি। হে জাদুর পদ্ম ফুল, তুমি আমাদেরকে এতটা টাকা দাও যেগুলো দিয়ে আমি আমার বোনের চিকিৎসা করতে পারি আর আমার বোন যেন একেবারে সুস্থ হয়ে ওঠে। ঐশ্বরিয়া এটা বলার সঙ্গে সঙ্গে সেখানে অনেকগুলো টাকা প্রকট হয়ে গেল। এতগুলো টাকা দেখে কঙ্কা ও ঐশ্বরিয়া একেবারে চমকে গেল। তারা তাদের নিজের চোখকেও বিশ্বাস করতে পারলো না। আরে, এ তো সত্যি জাদুর পদ্ম ফুল। এতগুলো টাকা আমাদেরকে দিল। ওয়াও, থ্যাংক ইউ জাদুর পদ্ম ফুল। এরপর ঐশ্বরিয়া কঙ্কাকে নিয়ে গেল সবচেয়ে শহরের বড় হাসপাতালে ও তাকে সেখানেই ভর্তি করে দিল। শহরের উন্নত হাসপাতালে উন্নত চিকিৎসা পেয়ে কঙ্কা অল্প দিনের মধ্যেই বেশ সুস্থ হয়ে গেল। কঙ্কা সুস্থ হয়ে যাবার পরে ঐশ্বরিয়া কঙ্কা দুইজনা মিলে বাড়িতে ফিরে গেল। বাড়িতে যাবার পরে দুই বোন জাদুর পদ্মফুলের কাছ থেকে তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস চেয়ে নিল। এরপর তারা জাদুর পদ্মফুলের কাছ থেকে টাকা নিয়ে তাদের জন্য অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করলো। শুধু তাই নয়, এলাকার অসহায় ও গরিব দুস্থ মানুষদেরকে সাহায্য করতে থাকলো। এভাবে ঐশ্বরিয়া ও কঙ্কার জীবন জাদুর পদ্মফুলের মাধ্যমে সুখে শান্তিতে ভরে গেল। অনেকদিন আগের কথা, রূপকথার রাজ্যে আকাশলোকে যেখানে অনেক সুন্দর সুন্দর পরীরা বসবাস করত, অন্যদিকে পাতাল লোকে নাগপুরীতে অনেক সুন্দর সুন্দর নাগিন বসবাস করত। নাগলোকে দুই সৎবোন বসবাস করত, প্রিয়াঙ্কা এবং সুমিত্রা। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিল একদম আপন বোনের মতো। প্রিয়াঙ্কা ছিল দয়ালু এবং নরম স্বভাবের, অন্যদিকে সুমিত্রা ছিল ভীষণ অহংকারী এবং অত্যাচারী একজন। একদিন প্রিয়াঙ্কা মন্দিরে পূজা করার পর গরিব নাগিনদের মধ্যে খাবার বিতরণ করছিল। ঠিক সেই সময় সুমিত্রা আসে এবং তাকে বলে, উফ আপু, আর কত দেরি করবে? এখন চলো তাড়াতাড়ি। এতে সাহায্য করার কি প্রয়োজন? সুমিত্রা, এমন করে বলা উচিত নয়। আমরা এই নাগলোকের নাগরানীর দুই মেয়ে, আর আমাদের কর্তব্য অন্যকে সাহায্য করা। এমনকি তোমারও এইটাই কর্তব্য। আপু, তুমি আবার শুরু করে দিলে। আমি এই নাগলোকের নাগরানীর মেয়ে। আমি অনেক শক্তিশালী, আর তুমি চাইছো আমি দিনরাত এইগুলো করি? আচ্ছা বাবা, তোমার করতে মন না চাইলে তুমি করো না, কিন্তু তুমি যাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এদের এই অবস্থা আমার সহ্য হয় না। আপু, আমি তোমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাই। ওখানে আমরা দুজন খুব মজা করব। এখন চলো। দুই বোন কথা বলতে বলতে জঙ্গলের দিকে যাচ্ছিল। হঠাৎ করে সেখানে কালো নাগিন উপস্থিত হয়। প্রিয়াঙ্কা, সুমিত্রা, কেমন আছো তোমরা? তোমাকে কবে থেকে খুঁজছিলাম। ভালো হলো যে এখানে পেয়ে গেছি। আমরা ভালো আছি কালো নাগিন। এখন বলো, কেন খুঁজছিলে? কি প্রয়োজন তোমার? প্রিয়াঙ্কা, মুখ থেকে আগুন বের করার ওই জাদুটা আমি শিখতে চাই। তুমি কি আমাকে শিখাবে? কেন নয় কালো নাগিন, কিন্তু মুখ থেকে আগুন বার করার ওই জাদুটা আমার থেকে ভালো আমার বোন জানে। তুমি সুমিত্রা বোন, মুখ থেকে আগুন বের করার জাদুটা আমাকে শিখিয়ে দাও না প্লিজ। দূরে যাও। তোমার সাহস কিভাবে হলো আমার কাছে আসার? ক্ষমা করবে, কিন্তু কি হয়েছে? আমি কি কোনো ভুল করে ফেলেছি? ভুল নয়, অনেক বড় অপরাধ করেছিস তুই। নিজের চেহারা দেখেছিস? গরিব আর কালো নাগিনদের দেখতে আমার একদমই পছন্দ না। আপু, ওকে সাহায্য করার হলে তুমি করো। আমি যাচ্ছি। এটা বলার পর সুমিত্রা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালো নাগিন সেখানে অনেক কান্না করে। কালো নাগিন, তুমি কান্না করো না প্লিজ। ওর তরফ থেকে আমি তোমার থেকে ক্ষমা চাইছি। আর হ্যাঁ, আমি তোমাকে ওই জাদুটাও শিখিয়ে দিচ্ছি। এরপর প্রিয়াঙ্কা নাগিন তাকে সেই জাদু শিখিয়ে দেয়। এভাবেই দিন কাটছিল, যেখানে প্রিয়াঙ্কা নাগিন নাগলোকের সবাইকে সাহায্য করত, অন্যদিকে তার বোন সুমিত্রা নাগিন সবাইকে নানান ধরনের কথা শোনাতো, অহংকার দেখাতো এবং সবার উপর অত্যাচার করত। একদিন নাগলোকে প্রিয়াঙ্কা এবং সুমিত্রার ছোট্টবেলার বন্ধু রাহুল তাদের সঙ্গে দেখা করতে আসে। রাহুল ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কাকে ভালোবাসতো। সে প্রিয়াঙ্কাকে দেখে বলে,
আরে প্রিয়াঙ্কা, তুমি তো ছোটবেলার থেকে আরো সুন্দর হয়ে গেছো। নাগলোকে আসার পর আমি সবার মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। খুব ভালো লাগলো যে সবাই তোমাকে এত ভালোবাসে। তোমাকে অনেক ধন্যবাদ রাহুল। তুমি কি শুধু আপুর প্রশংসা করতে থাকবে নাকি আমার ব্যাপারেও কিছু বলবে? আমাকে তো ভুলেই গেছো তুমি। আরে সুমিত্রা, কি কথা বলছো তুমি এটা? তোমাকে কিভাবে ভুলতে পারি? তুমি তো এই নাগলোকের সব থেকে সুন্দরী নাগিন। আর শুধু নাকটা একটু বোচা, কারণ এই নাগলোকের পুরো রাগ যে তোমার ওই নাকে। পুরো নাগলোকের রাগ একদিকে আর তোমার রাগ আর একদিকে। এটা বলার পর তারা দুইজনে অনেক হাসাহাসি করতে থাকে, যেটা দেখে সুমিত্রার প্রচন্ড রাগ হয় এবং সে তার অর্ধনাগিন রূপ ধারণ করে। আমি তোমার থেকে কখনোই এটা আশা করিনি আপু। শেষমেশ তুমি দেখিয়েই দিলে যে তুমি আমার সৎ বোন। আরে সুমিত্রা, তুমি এটা কি বলছো? তোমার বোন তোমাকে অনেক ভালোবাসে, আমি তো শুধু মজা করছিলাম। এরপর সুমিত্রা কোনো কথা না শুনে রেগে সেখান থেকে চলে যায়। সুমিত্রার কত রাগ! ওর একটু পর পরে রাগ হয়, 2 মিনিট পর সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তো জানোই ও ছোটবেলা থেকে একটু বেশি রাগী। হ্যাঁ সেটাই তো। আচ্ছা চলো ওইখানে বসে কথা বলি। এভাবেই সময় কাটছিল। আস্তে আস্তে প্রিয়াঙ্কারও রাহুলকে অনেক ভালো লাগতে শুরু করে, আর সুমিত্রাও ছোটবেলা থেকেই রাহুলকে একতরফা ভালোবাসতো। এমনই একদিন যখন প্রিয়াঙ্কা রাহুলের সঙ্গে দেখা করতে যাচ্ছিল নিজের নাগিন রূপে, হঠাৎ করেই একটা বেজি তাকে আক্রমণ করে। আর ঠিক সেই সময়েই রাহুল সেখানে উপস্থিত হয় এবং নিজের জাদু শক্তি দ্বারা সেই বেজিটাকে পুড়িয়ে দেয়। প্রিয়াঙ্কা, তুমি ঠিক আছো তো? এরপর রাহুল প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় যায় এবং তার ক্ষতস্থানে ঔষধ লাগায় আর বলে, প্রিয়াঙ্কা, অনেক ব্যথা করছে বুঝি? ব্যথা তো অনেক করছে, কিন্তু যখন তুমি ক্ষতস্থানে হাত লাগিয়েছো তারপর ব্যথা একদম উধাও হয়ে গেছে। সত্যি প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা, একটা কথা বলবো? প্রিয়াঙ্কা, আমি না তোমাকে ছোট্টবেলা থেকেই ভালোবাসি, আর আমি চাই যে আমাদের এই সম্পর্ক অটুট হোক। আর তাই আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার সাথে বিয়ে করবে? রাহুল, আজ তো তুমি আমার মনের কথাটা বলে দিলে। আমিও তোমাকে ভালোবাসি। এটা বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং খুশিতে তারা জঙ্গলের মধ্যে অনেক নাচানাচি করে। এই আপু না জানি না হুট করে কোথায় চলে গেল, মনে হচ্ছে আবার চলে গেছে অসহায়দের সেবা করতে। তখন হঠাৎ করেই তার নজর পড়ে জঙ্গলে নাচতে থাকা প্রিয়াঙ্কা এবং রাহুলের ওপর। সে রাগে একদম লাল মরিচ হয়ে যায় এবং বলে, না, এটা হতে পারে না। আপু, তুমি যে আমার সৎ বোন, আজকে সেটা প্রমাণ করে দিলে। রাহুল আমার, আমি ওকে ভালোবাসি, আর ছোটবেলা থেকেই ভালোবাসি। কাউকে পেতে দেবো না ওকে। যে কোনো মূল্যে আমার ওকে চাই। রাহুল আমার, আর আমি রাহুলকে যে কোনো মূল্যে পেয়েই ছাড়বো। তার জন্য আমাকে যা করতে হয় করব। রাহুল আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। এটা বলে সুমিত্রা প্রচন্ড রেগে সেইখান থেকে চলে যায়। যে কোনো পরিস্থিতিতে আমি আপুর থেকে রাহুলকে আলাদা করেই ছাড়বো, কিন্তু সেটা এত সহজ হবে না। কিন্তু আমিও ছাড়ার বান্দা নই, যা করতে হয় আমি করব। সুমিত্রা রাহুলকে পাওয়ার প্রবল ইচ্ছা নিয়ে হিমালয় পার করে পর্বত শৃঙ্গে ওঠে এবং সেখানে সে শিবের গভীর তপস্যায় লিপ্ত হয়। সে শিবের মূর্তির সামনে বসে বসে অনেক মন্ত্র উচ্চারণ করতে থাকে। এদিকে প্রিয়াঙ্কা এবং রাহুল তার জন্য অনেক চিন্তিত হতে থাকে। তারা তাকে প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও পায় না। এইভাবেই পুরো 9 মাস কেটে যায়, কিন্তু সুমিত্রা নাগিনের কোনো খোঁজ পাওয়া যায় না। প্রিয়াঙ্কা সুমিত্রার জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে রাহুল বলে, প্রিয়াঙ্কা, তুমি এভাবে চিন্তা করো না। সুমিত্রা যেখানে আছে একদম সুস্থভাবে আছে। ও তো একজন বুদ্ধিমান নাগিন। কিন্তু রাহুল, আমার তো প্রচন্ড চিন্তা হচ্ছে। হ্যাঁ, ও হয়তো একটু বেশি রাগী, কিন্তু এর আগে কখনোই এমনটা করেনি। ও আমাকে অনেক ভালোবাসে। সে এমনটা বলছিল। ঠিক সেই সময় সেইখানে সুমিত্রা আসে এবং বলে, আমি চলে এসেছি আপু। সুমিত্রা, হুট করে কোথায় চলে গিয়েছিলে তুমি? আর এতদিন কোথায় ছিলে? তুমি জানো তোমার অবর্তমানে আমার কি অবস্থা হয়ে গিয়েছিল? মাফ করে দাও আপু, আমি নিজেকে পাল্টাতে গিয়েছিলাম। নাগলোকের সবাই আমাকে ঘৃণা করে, আর আমি এই চেষ্টায় ছিলাম যে সবাই যেন আমাকে ভালোবাসে। আর তুমি এখন দেখো, সবাই আমাকেই ভালোবাসবে। এখন তুমি দেখতে থাকো যে ঠিক কি কি হয়। এটা বলে সুমিত্রা সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা সুমিত্রার ফিরে আসার খুশিতে অনেক আনন্দিত ছিল। অন্যদিকে রাহুলের সুমিত্রার এই ব্যবহার কিছুটা আলাদা মনে হচ্ছিল। এভাবেই সময় কাটছিল। সুমিত্রাও এখন সবার সঙ্গে হাসি খুশিতে কথা বলে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে। এটা দেখে প্রিয়াঙ্কা অনেক খুশি হয়। একদিন প্রিয়াঙ্কা তার গুহাতে বিশ্রাম করছিল। ঠিক সেই সময় সুমিত্রা তার গুহার সামনে আসে এবং নিজের জাদু শক্তির দ্বারা রাহুলের রূপ ধারণ করে। এরপর সে প্রিয়াঙ্কার কাছে আসে। রাহুলকে দেখে প্রিয়াঙ্কা বলে, রাহুল, তুমি
এই সময় তুমি এখানে কি করছো? তুমি তো মন্দিরে গিয়েছিলে পুজো করতে, তাই না? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আজকে কোনো কাজেই মন বসছে না। সবকিছু কেমন অস্থির অস্থির মনে হচ্ছে। কেন, কি হয়েছে রাহুল? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সবকিছু ঠিক আছে, ব্যাস তোমার কথা মনে পড়ছিল, এর কারণে চলে এলাম। প্রিয়াঙ্কা, আমাকে জড়িয়ে ধরবে? আরে এতে বলার কি আছে, এসো। জড়িয়ে ধরার পর রাহুলের রূপ ধারণ করে থাকা তার সৎবোন সুমিত্রা একটা অস্ত্র দিয়ে তার পেটের মধ্যে আঘাত করে এবং তাকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়। রাহুল, এটা তুমি কি করলে? তুমি আমাকে মেরে ফেললে। রাহুল নয় আপু, আমি তোমার বোন সুমিত্রা। কিন্তু সুমিত্রা, তুমি এটা কেন করলে? আপু, ছোটবেলা থেকে দেখে আসছি কিভাবে তুমি আমার আপন বাবা মায়ের ভালোবাসা আমার থেকে কেড়ে নিয়েছো, যেটার উপর শুধু আমার অধিকার ছিল। বাবা মা আমাকে একটুও ভালোবাসে না, আর এখন তুমি আমার ছোটবেলার ভালোবাসা রাহুলকেও আমার থেকে কেড়ে নিতে চাইছো। আর তোমার মৃত্যুর পর রাহুল শুধু আমার হবে। আমি যাচ্ছি রাহুলের কাছে, আর কখনোই রাহুলের দেখা পাবে না তুমি। সুমিত্রা, এই ছিল তোমার মনে? আমি তো বুঝতে পারিনি যে তোমার হিংসা এত দূর পর্যন্ত চলে গেছে। আরে তুমি তোমার মনের কথাটা একবার আমাকে বলে দেখতে পারতে। আমি তোমার জন্য রাহুল তো কি জীবনটা দিতে পারতাম। একটা কথা মনে রেখো, রাহুল আমাকে ভালোবাসে, আর ও কখনোই তোমাকে আপন করে নিবে না। উফ আপু, বকবক বন্ধ করো তো। রাহুল হয়তো সুমিত্রাকে মেনে নিবে না, কিন্তু প্রিয়াঙ্কাকে তো মেনে নিবে। এটা বলে সুমিত্রা প্রিয়াঙ্কার রূপ ধারণ করে রাহুলের কাছে যায় এবং তাকে বলে, রাহুল, আর অপেক্ষা করতে পারছি না, চলো এখন বিয়ে করে নি। তোমার হঠাৎ করে কি হয়েছে? তুমি তো কালকেই বলছিলে যে পূর্ণিমার রাতে বিয়ে করব, কিন্তু হঠাৎ করে তোমার কি হয়ে গেল? অত শত বুঝি না, আমি আজকেই তোমাকে বিয়ে করব। চলো রাহুল, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তখন রাহুলের নজর পড়ে সুমিত্রার পায়ের দিকে। আরে, প্রিয়াঙ্কার পায়ে তো বেজির আঘাতের সেই চিহ্ন ছিল। এ কি, কে? সত্যি কথা বলো, কে তুমি? আরে এ তুমি কেমন কথা বলছো? আমি তোমার প্রিয়াঙ্কা। একদম মিথ্যা বলার চেষ্টা করবে না, সত্যি বলো কে তুমি, আর আমার প্রিয়াঙ্কা কোথায়? সত্যি করে বলো, নয়তো আমি তোমাকে পুড়িয়ে ছাই করে দিব। এরপর সুমিত্রা তার আসল রূপে চলে আসে এবং বলে, তোমার শুধু প্রিয়াঙ্কাকে পছন্দ হয়? কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? একটা পরিষ্কার মন, যেটা তোমার মধ্যে নেই। তোমার মধ্যে তো মন বলে কিছু নেই, তুমি ফিলিংলেস। তোমার বোন তোমাকে কত ভালোবাসে, আর তুমি তার সঙ্গে এমনটা করছো। তুমি যে সৎ, আজকে সেটা তুমি প্রমাণ করে দিলে। তোমার এই ব্যবহারের পর তোমাকে আমার বন্ধু বলতেও ঘৃণা হচ্ছে। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, নয়তো আমি তোমাকে পুড়িয়ে ছাই করে দিতে বাধ্য হব। এরপর রাহুল দৌড়াতে দৌড়াতে প্রিয়াঙ্কাকে খুঁজতে আসে। সে তার গুহাতে এসে দেখে যেতে সে ক্ষত অবস্থায় সেখানে পড়ে আছে। এরপর সে তাকে নিজের জাদু শক্তির দ্বারা ঠিক করার পর নাগরাজের কাছে সুমিত্রার নামে বিচার দেয়, যার পর নাগরাজ তার শাস্তি স্বরূপ তার সকল শক্তি কেড়ে নেয় এবং সাধারণ একটা সাপে পরিণত করে দেয়। এরপর প্রিয়াঙ্কা এবং রাহুল বিয়ে করে সুখে একটা জীবনযাপন করে। কোনো একটি গ্রামে মায়া নামের একজন মহিলা তার দুই মেয়ে সীমা এবং রিমার সঙ্গে বসবাস করত। মায়া ছিল ভীষণ দরিদ্র এবং সে একা একাই তার দুই মেয়ের লালন পালন করত। যখন মায়ের দুই মেয়ে সীমা এবং রিমা অনেক ছোট ছিল, তখনই তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। আর তখন থেকেই মায়া একা হাতে সবকিছু সামলাচ্ছে। সে অন্যের বাড়িতে কাজ করে নিজের মেয়েদের ভরণ পোষণ করত। মায়ের দুই মেয়েই এখন বড় হয়ে গেছে। এর কারণে তাদের বিয়ে নিয়ে মায়ার অনেক চিন্তা হতো, কিন্তু এখন তার কাছে এত টাকা ছিল না যে সে তার দুই মেয়ের বিয়ে দিবে। এমনই একদিনের কথা, রিমা তার মা মায়াকে বলে, মা, তুমি একা একা এত কাজ কেন করো? তুমি তো আমাদেরকেও সাথে করে নিয়ে যেতে পারো, তাহলে তোমার কাজের চাপ একটু কমে যাবে। না মা, আমি তোমাদেরকে নিয়ে যেতে পারি না, কারণ তোমরা এখন বড় হয়ে গেছো, আর প্রত্যেকের কুনজর থাকবে তোমাদের উপরে। আমি তো আছি ইনকাম করার জন্য, তোমরা বাড়িতেই থাকো আর বাড়ির কাজগুলো সামলাও। কিন্তু মা, তুমি একা একা আমাদের দুজনের খরচ কিভাবে চালাবে? আরে, এর জন্য তোমরা চিন্তা করছো কেন? প্রয়োজনে আমি আরো কাজ করব। এখন তোমরা বাড়ির কাজগুলো সেরে ফেলো, আমি যাচ্ছি। এটা বলার পর মায়া চলে যায় কাজের উদ্দেশ্যে। এরপর সীমা তার বোন রিমাকে বলে, শোনো আপু, মায়ের জন্য আমাদেরকেও কিছু করতে হবে, নয়তো মা এভাবে কাজ করতে করতে বুড়ি হয়ে যাবে, আর মাকে আমরা কোনো সুখই দিতে পারবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মায়ের জন্য কিছু না কিছু একটা তো করতেই হবে, যেটার দ্বারা আমরা মাকে সকল প্রকার সুখ দিতে পারি। এটা বলার পর তারা দুইজন বাড়ির কাজে লেগে পড়ে। আস্তে আস্তে সময় কাটছিল, আর সময়ের সাথে সাথে মায়া অনেক পরিশ্রম করতে শুরু করে। আর এটা দেখে তারা দুই বোনও অনেক বেশি দুঃখী হয়ে যেত।
কারণ তারা কখনোই তার মাকে কাজ করতে দিতে চাইতো না। তারা সবসময় চিন্তা করতো যে তারা কি করলে তার মা সুখে থাকবে। একদিনের কথা, মায়া তার কাজে চলে গিয়েছিল এবং রিমা আর সীমা বাড়ির বাইরে বসেছিল। তখন হঠাৎ করেই তারা আকাশে মেঘের ওপর দুইটা লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি দেখতে পায়, যেটা দেখে তারা দুইজন ভীষণ অবাক হয়ে যায়। এরপর রিমা তার বোন সীমাকে বলে, আরে বোন দেখ, আকাশে মেঘের ওপর দুইটা লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি। ওই দুইটা কি শুধু আমি দেখতে পাচ্ছি নাকি তুইও দেখতে পাচ্ছিস? হ্যাঁ আপু, আমিও দেখতে পাচ্ছি মেঘের ওপরে দুইটা জাদুর লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি। মনে হচ্ছে এই দুইটা বাড়ি পরীদের। অনেক সুন্দর দুইটা বাড়ি দেখতে, আর এই দুইটা জাদুর বাড়ি হবে। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলছো। যদি আমাদের কাছেও এমন লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি থাকতো তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো, কিন্তু এর আগে তো এই ঘর দুইটা দেখা যায়নি। হঠাৎ করে মেঘের ওপর এ দুইটা ভেসে উঠেছে কেন? জানি না, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। সেই সময়ই আকাশ দিয়ে একটা পরী যাচ্ছিল, যেই পরীর নাম ছিল রানী পরী। রানী পরী তাদের দুই বোনকে কথা বলতে শুনে সেখানে আসে এবং তাদের দুইজনকে বলে, আরে তোমরা দুইজন এইখানে কি করছো? রানী পরীকে দেখে তারা দুই বোন ভীষণ আশ্চর্য হয়। এর সাথে তারা ভীষণ খুশিও ছিল, কারণ আজকে তারা একটা পরীর সঙ্গে দেখা করতে পেরেছে। এরপর রিমা পরীকে বলে, আমরা কিছুই করছি না, এখানেই আমাদের বাড়ি। আমরা বাইরেই বসেছিলাম, হঠাৎ করেই আমরা মেঘের মধ্যে চাদর দুই লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি দেখতে পেলাম, তাই ওইটাই দেখছি। এই বাড়ি কি আপনার? হ্যাঁ, এই বাড়ি দুইটাই আমার। আমি সব সময় এই দুইটাকে লুকিয়ে রাখি, আর আজকে হঠাৎ করেই এই দুইটাকে প্রকাশ করেছি, নয়তো এরা মেঘের আড়ালেই থাকে। আচ্ছা, তো এই কথা। আপনার লেহেঙ্গা এবং ফ্রকের বাড়িটি অনেক সুন্দর। যদি আমাদের কাছেও এত সুন্দর একটা বাড়ি থাকতো তাহলে হয়তো আমরাও আমাদের মাকে সকল প্রকার সুখ দিতে পারতাম, আর কোনো কাজ করতে দিতাম না মাকে। কেন, এমন কি হয়েছে তোমার মায়ের? কি হয়েছে সবকিছু খুলে বলো তো। এমনটাও তো হতে পারে যে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। এরপর সীমা রানী পরীকে বলে, আমাদের ছোট থেকে এত বড় করেছে আমাদের মা, অনেক পরিশ্রম করেছে অনেক দিন ধরে। আমরা যখন অনেক ছোট্ট ছিলাম তখন আমাদের বাবা আমার মাকে ছেড়ে চলে যায়, আর তখন থেকে মা আমাদের ভরণ পোষণের জন্য অন্যের বাড়িতে কাজ করে, আর দিনরাত পরিশ্রম করে যা পায় তা দিয়েই আমাদের খরচ চালায়। এখন আমরা বড় হয়েছি, তাই চাইছি আমাদের মাকে সুখে রাখতে, এরকম কাজ আর করতে না দিতে, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এর কারণেই আমাদের মন খারাপ। ব্যাস এই কথা। আচ্ছা ভেবে নাও যে আজকে তোমরা যা চাইবে তোমাদের মনের সব ইচ্ছা পূরণ হবে, কারণ আমি তোমাদের কাছে চলে এসেছি, আর আমি তোমাদের মনের প্রত্যেকটা ইচ্ছা আজকে পূরণ করব। না, আমরা কিছুই চাইবো না আপনার থেকে, কারণ আপনার থেকে কিছু চাইলে আপনি ভাববেন যে আমরা লোভী। এমন কোনো ব্যাপার নেই, আমি তো পরী, আর পরীর দায়িত্ব অন্যকে সাহায্য করা, আর অবশ্যই পরীরা ভালো মানুষদেরকেই সাহায্য করে। আর তোমরা দুই বোন তো অনেক ভালো, তোমাদের মনটাও অনেক সহজ সরল যে তোমরা তোমাদের মায়ের জন্য কিছু করতে চাও। বর্তমান পৃথিবীতে কেউ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, নিজের বাবা মাকেও সুখ দিতে চায় না। সেখানে দাঁড়িয়ে তোমরা তোমার মাকে ভালো রাখার চেষ্টা করছো, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। বলো কি করতে পারি আমি তোমাদের জন্য? তোমরা কি আমার ওই জাদুর লেহেঙ্গার বাড়ি আর ফ্রকের বাড়িটি নিবে? এটা শুনে তারা দুই বোন অনেক খুশি হয় এবং সীমা রানী পরীকে বলে, কিন্তু পরী, ওই দুইটা তো অনেক দূরে মেঘের ওপরে, ওই দুইটা আমরা কিভাবে পেতে পারি? তোমরা চিন্তা করছো কেন? আমি আছি তো। আমি চাইলে ওই দুই বাড়িকে আমি আকাশ থেকে পৃথিবীর ওপর নিয়ে আসতে পারি, কিংবা তোমাদেরকে এমন কোনো শক্তি দিতে পারি যার সাহায্যে তোমরা ওই বাড়িতে পৌঁছাতে পারো এবং ওইখানে সুখে শান্তিতে বসবাস করতে পারো, নিজের মাকে সুখে রাখতে পারো, আর নিজেরাও হাসি খুশিতে থাকতে পারো। পরী, আপনি সত্যি বলছেন? আপনি কি এমন কিছু করে দিবেন যার সাহায্যে আমরা মেঘের উপরে ওই জাদুর ফ্রক এবং লেহেঙ্গার বাড়িতে থাকতে পারি? আমি সবসময় ভালো সৎ মানুষদেরকে সাহায্য করি, আর সৎ মানুষদের সাথে সবসময় উপরালাও থাকে। মায়া রানী পরীকে দেখে ভীষণ অবাক হয়। কিছুক্ষণ সে তার দিকে হা করে তাকিয়ে থাকে। এরপর সে রানী পরীকে বলে, আরে আপনি তো পরী, কিন্তু আপনি আমার মেয়েদের সঙ্গে এখানে কি করছেন? আমাদের তো কপাল খুলে গেল যে আমরা পরীর দেখা পেলাম। আরে আপনি এমন ভাবে কেন বলছেন? মনে হচ্ছে আপনি এদের দুইজনের মা। হ্যাঁ রানী পরী, আমি এই দুই মেয়ের মা।
আপনি তো খুব ভাগ্যবান যে এদের মতো দুইটা মেয়ে পেয়েছেন। এরা আপনাকে সবসময় হাসি খুশিতে রাখতে চায়। এরপর রানীপরি তাদের দুইজনকে মেঘের উপর উপস্থিত সেই বাড়ি দুইটাকে আবার তাদের দুইজনকে বলে, এখন তোমাদের কাছে জাদুর শক্তি আছে, যেটার সাহায্যে তোমরা মেঘের উপরে জাদুর বাড়িতে গিয়ে থাকতে পারবে। তোমরা তোমাদের মাকে নিয়ে সেখানে চলে যাও, সেখানে সুখে শান্তিতে বসবাস করো, আর তোমাদের যখন মন চাইবে তোমরা পৃথিবী লোকেও আসতে পারবে। আজ থেকে মেঘের মধ্যে এই দুই জাদুর লেহেঙ্গা এবং ফ্রগের বাড়ি তোমাদের হয়ে গেল। এরপর রানীপরি তাদের বিদায় জানিয়ে সেইখান থেকে চলে যায়। রানীপরি যাবার পর তারা দুই বোন অনেক খুশি হয় এবং তাদের মাকে নিয়ে নিজেদের জাদু শক্তির দ্বারা মেঘের উপর উপস্থিত সেই বাড়িতে চলে যায়। মেঘের উপর আসার পর তারা দুই বোন জাদুর ফ্রগ এবং লেহেঙ্গার বাড়িতে তাদের মাকে নিয়ে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। আর এখন তারা তিনজনেই অনেক বেশি খুশি ছিল, কারণ সেইখানে তাদের কোনো জিনিসের কোনো কমতি ছিল না, আর সবকিছুর দ্বারা তারা তাদের মাকে সকল প্রকার খুশি দিত।